পর্বের শুরুতেই ইয়োনা এবং রাজা একে অপরের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে দেখে। ইয়োনা ঝটপট করে উঠে যায়, রাজা উঠে দাঁড়ায় আর ওকে বলে যে সব কিছুই তোমার দোষ, তুমি এগিয়ে না আসলে আমি পড়তামই না। ইয়োনা বলে, আরে দোষ দিচ্ছেন কেন, এটা একটা অ্যাক্সিডেন্ট। তখন ইয়োনা নিজের হাতের দিকে দেখে যেটা কেটে গিয়েছে, যেটা দেখে রাজা চিন্তায় পড়ে যায় এবং রাজবৈদ্যকে ডাকার কথা বলে। ইয়োনা চুপচাপ করে রাজার দিকে তাকিয়ে থাকে আর বলে, এটা কোনো বড় আঘাত না, এর জন্য আবার রাজ চিকিৎসক লাগে নাকি? রান্নাঘরে তো এরকম অনেক ধরনের আঘাত লাগে। যেটা শুনে রাজা বলে, রান্নাঘরে এরকম হয় নাকি? আমি তো জানতাম না। তাহলে আমি বলে দেব রান্নাঘরে যেন ছুরিতে কম ধার দেওয়া হয়। যেটাতে ইয়োনা বলে, তার আর দরকার কি, আমি তো আমার ব্যাগ ফিরে পেয়ে গেছি, এবার আমি আমার বাড়ি ফিরে যেতে পারবো। রাজা জিজ্ঞেস করে কিভাবে, যেটাতে ইয়োনা বলে, আমার ব্যাগের মধ্যে যা আছে সেটা আমাকে ফিরে যেতে সাহায্য করবে। রাজা জানতে চাইলে ব্যাগে কি আছে, তখন ইয়োনা তার মাঙ্গনরোগ বইটি বের করতে যায়, কিন্তু ব্যাগের মধ্যে হাত দিয়ে ও বুঝতে পারে যে ব্যাগের মধ্যে কোনো বইই নেই। যেটা বুঝতে পেরে ইয়োনা ওখানেই ওর ব্যাগটিকে খালি করতে থাকে, যেখানে ও দেখতে পায় যে এর মধ্যে শুধুমাত্র মাঙ্গনরোগ এবং মোবাইল ফোনটাই নেই, বাকি সমস্ত জিনিস রয়েছে। তখন রাজা ওকে জানায় যে এর মধ্যে কোনো ধরনের বই ছিল না। ইয়োনা জিজ্ঞাসা করে যে আপনি এই ব্যাগটি কোথায় পেয়েছেন? রাজা জানায় সংজে আমাকে এই ব্যাগটি দিয়েছে, যে ব্যাপারে রাজা এবং ইয়োনা দুজনেই সংজের কাছে গিয়ে জিজ্ঞাসা করলে সংজে জানায় যখন সে ব্যাগটি পেয়েছিল তখন ব্যাগের মধ্যে কোনো ধরনের বই ছিল না। রাজা বলে, সত্যি বলছো? তখন সংজে জানায় যে মহারাজ, আমি কেন মিথ্যে বলবো? ইয়োনা বলে, ভালোই ভালোই বলে দাও বইটি কোথায় রয়েছে। সংজে জানায়, আমি তোমার এই বইটি নিয়ে কি করব? তখন রাজা বলে, আমার মনে হয় উনি ঠিকই বলছেন, তাছাড়া উনি বইটি নিয়ে কি করবেন? আমার মনে হয় ওই বইটি জঙ্গলের মধ্যেই কোথাও পড়ে গিয়েছে। ইয়োনা মন খারাপ করলে রাজা বলে ওঠে, আমি লোক পাঠিয়ে জঙ্গলে খোঁজ করব, তবুও যদি না পাওয়া যায় তাহলে সারা রাত খোঁজ লাগাবো। এবার তুমি খুশি তো? ইয়োনা বলে, আপনি কি প্রমিস করছেন? রাজা বলে, হ্যাঁ মহারাজ, আমার ভবিষ্যতে যাওয়া খুব জরুরি। আর এই কথাটি বলে ইয়োনা ওখানে মন খারাপ করে। এদিকে রান্নাঘরের সবাই একটি ড্রিঙ্কস বানিয়ে টেস্ট করছিল, তখনই ওখানে ইয়োনা পৌঁছে যায়, যাকে দেখে সবাই ড্রিঙ্কটিকে লুকোনোর চেষ্টা করে, কিন্তু ওখানে মদের গন্ধ শুকে ইয়োনা বুঝতে পেরে যায় যে এখানে কি চলছে, যার ফলে ওরা সবাই ইয়োনাকে সেটা দেখিয়ে দেয়। তারা তো আর জানতো না যে ইয়োনা যেই যুগ থেকে এসেছে সেখানে মানুষ জলের বদলে ড্রিঙ্কস বেশি করে। ইয়োনা এমন ড্রিঙ্কস করে যে ব্যালেন্স হারিয়ে ফেলে আর মাতাল হয়ে উল্টাপাল্টা গান গাইতে থাকে, নাচতেও থাকে এবং তালে তালে তাদের সবাইকেও নাচাতে থাকে। রাতের বেলায় যখন ইয়োনার হুঁশ ফিরে তখন সে নিজেকে আর খিলগামকে তাদের রুমের মধ্যে পায়, যেখানে খিলগাম জানায়, আপনি বইটি পাননি তাই না? ইয়োনা বলে, তুমি কিভাবে জানলে? তখন খিলগাম জানায়, আপনি তো নেশার ঘরে মাঙ্গুনরুক করে গান গাইছিলেন, আর রাজা আপনাকে বইটি ফিরিয়ে দেবে এটাও বলেছেন। ইয়োনা মাথায় হাত দিয়ে কাঁদতে থাকে, তার ফিরে যাওয়ার সব স্বপ্ন শেষ, কারণ সে তো বইটি পায়নি। পরের দিন রান্নাঘরের প্রধান সব রাঁধুনিদের জানায় মিয়ং এ রাজ্যের রাজদূত এখনো কিছু খায়নি, তার জন্য মজাদার কিছু খাবার বানাতে হবে। সে ছোসনের খাবার পছন্দ করছে না। এই রাজদূত আবার খাবার দাবার নিয়ে অনেক শৌখিন। তখন ইয়োনা বলে ওঠে, তাহলে ওনাকে এমন কিছু বানিয়ে খাওয়াতে হবে যেটা উনি কখনো খাননি। প্রধান বলে, তাহলে সেটাই বানাও, তাছাড়া রাজদূত নাকি খুব রাগী। তখন মিয়ং বলে ওঠে, আমি শুনেছি উনি নাকি ওনার সাথে 3 জন রাঁধুনি নিয়ে এসেছে, যারা ছোসনের রাঁধুনির সাথে প্রতিযোগিতা করতে পারে। এদিকে মহারাজ মিয়ং এর রাজদূতের সাথে দেখা করে আর বলে, আমি শুনেছি আপনার নাকি আমাদের রাজ্যের খাবার পছন্দ হচ্ছে না, তাই জন্য আপনি উপোস করে রয়েছেন। রাজদূত বলে, উপোস থাকবো কেন? আমি জানতাম তোমরা এমনই বিশ্রী খাবার খাও, তাই তো সাথে করে আমি 3 জন রাঁধুনি নিয়ে এসেছি। তারা শুধুমাত্র রাঁধুনি না, আমার বডিগার্ডও। আমার রাঁধুনিরা এত মজার খাবার বানাতে পারে যে তুমি খেলে মনে হবে এমন স্বাদ কখনো তুমি খাওনি। রাজা তখন বলে যে ধন্যবাদ, কিন্তু আমাদের কাছেও এরকম রাজকীয় রাঁধুনি রয়েছে যে আপনাকে ছোসনের স্বাদ বোঝাবে। যেটা শুনে রাজদূত বলে, হ্যাঁ আমি শুনেছি সেই ডাইনির কথা, আর তাকে নিয়ে জানতেও আমি অনেক আগ্রহী। এদিকে ইয়োনা রাজদূতের জন্য রান্নায় বাটার ব্যবহার করে। এর আগে রাঁধুনিরা কখনো এই বাটার দেখেনি, তারা অবাক চোখে সেটাকে দেখতে থাকে। এদিকে রাজদূত রাজার সাথে কর সম্পর্কে আলোচনা করছে, তখনই ইয়োনা ওদের জন্য খাবার নিয়ে পৌঁছে যায়, যেখানে ইয়োনাকে খাবার সম্পর্কে জিজ্ঞাসা করলে ইয়োনা জানায় এগুলো হলো বিস্কিট। সে কিভাবে বানিয়েছে তার বর্ণনা দিলে রাজদূত তখন তার 3 জন রাঁধুনিকে সেই বিস্কিটটি খেতে বলে, যেটা খেয়ে তাদের তো মুখের কথাই হারিয়ে যায়। তারা ভাবতে থাকে এত মজার খাবার যেটা তারা আগে কখনোই খায়নি।
এরপরে রাজদূত ওই খাবারটি খেলে তার চোখের মধ্যে তো ডিজে লাইট বাজতে থাকে। তারপরে মহারাজ খেলে সে তো সব সময়ের মতনই তার মধ্যে হারিয়ে যায়। রাজদূত ইয়োনার সম্পর্কে জানতে চাইলে রাজা জানায় যে এটাই তাদের রাজরাঁধুনি। ইয়োনা তার নিজের পরিচয় দেয়। রাজদূত মহারাজকে তাদের দেশের খাবারের স্বাদ দিতে চায়, তাই জন্যে সে তাদের রাঁধুনির সাথে রাজরাঁধুনির প্রতিযোগিতা করতে চায়। যদি মহারাজের খাবার মজার হয় তাহলে তার কথা অনুযায়ী সে যা কিছু বলেছে সব কিছুই তাকে দেওয়া হবে, কিন্তু যদি রাজদূতের খাবার মজার হয় তাহলে সে যেই সমস্ত ডিমান্ড করেছে সেগুলিই ওদের দিতে হবে। তখন মহারাজ ভাবে যে প্রতিযোগিতা করে তাদের ওপরে করের পরিমাণটা বাড়াতে চায়, আর এদিকে ইয়োনা ভাবে চাইনিজরা অনেক ধরনের খাবার বানাতে পারে, সে তো কোনোদিনও এদের সাথে পারবে না, তাই জন্যে সে রাজার দিকে তাকিয়ে না করে দেয় আর মনে মনে বলতে থাকে দয়া করে তুই না করে দে। কিন্তু রাজা ওর ইশারা বুঝতে পারে না, সে মনে করছে ইয়োনা রাজি হতে বলছে, তাই জন্যে সে বলে আচ্ছা এটা তো ভালো প্রস্তাব। যেটা শুনে ইয়োনা তো মনে মনে রাজাকে অনেক গালাগালি করতে থাকে এবং এটাও ভাবতে থাকে যে ওরা নিশ্চয়ই আগের থেকেই প্রস্তুতি নিয়ে এসেছে আর আমরা তো কিছুই জানি না, তাই জন্যে সে আঙুলের ইশারা দিয়ে রাজাকে না করা বোঝায়। কিন্তু রাজা তো সেই ইশারাটাকেই ভুল ভেবে বসে। রাজদূতকে জানায় আপনারা 3জন রাঁধুনি নিয়ে এসেছেন, তাই আমাদের রাজ্য থেকেও 3জন রাঁধুনি দিয়েই কম্পিটিশন করা হবে। যেটা শুনে ওরা দুজনেই রাজি হয় এবং প্রতিযোগিতার প্রস্তুত নেয়। এরপরে ইয়োনা রাজার সাথে কথা বলার জন্য আসে, যেখানে ও রাজাকে জিজ্ঞাসা করে আপনি আমার সাথে আলোচনা না করে কিভাবে এই সিদ্ধান্তটি নিলেন। তখন রাজা বলে তুমি তো আঙুলের ইশারা দিয়ে বলেছো যে 3জনের প্রতিযোগিতা। ইয়োনা বলে আমি ওটা না বলেছি, আপনি বোঝেননি, আমি তাদের সাথে পারবো না। রাজা বলে রান্নাও একটা যুদ্ধের মতো, তুমি এই রাজ্যের রাজরাঁধুনি, এই রাজ্যের প্রজাদের রক্ষা করা তো তোমারও দায়িত্ব। ইয়োনা বলে আমি যদি এই প্রতিযোগিতাটা করতে না চাই। তখন রাজা বলে যদি না চাও তাহলে তোমাকে বিশ্বাসঘাতকতার তকমা দিয়ে তোমার গর্দান কাটা যাবে। তখন ইয়োনা বলে আর যদি অংশগ্রহণ করার পরে হেরে যাই? রাজা বলে তাহলে তুমি মরবে। ইয়োনা বলে আপনি চাইছেন যে আমি আমার জীবনে আবার বিপদে ফেলি? রাজা বলে যদি তুমি রান্নায় অংশগ্রহণ করো তাহলে আমি তোমার মাঙ্গনরূপ বইটি খুঁজে এনে দেব। ইয়োনা বলে এটা তো আপনি আগেও বলেছেন। রাজা বলে আমি বইটি খুঁজে এনে দেব বলেছি, তোমায় যেতে দেব এটা কিন্তু বলিনি। ইয়োনা এটা শুনে টেনশনে পড়ে যায়। এদিকে এক মন্ত্রী রাজদূতের সাথে দেখা করে তাকে উপহার দেয়, যেটাতে রাজদূত জিজ্ঞাসা করে প্রাইভেটে কেন দেখা করতে এসেছেন, তোমার নিশ্চয়ই কোনো মতলব রয়েছে। মন্ত্রী তখন তাকে রাজার খারাপ দিকগুলোকে বলতে থাকে, যেগুলো তাকে তার সম্রাটের কাছে বলতে বলে। রাজদূত বলে মনে হচ্ছে তুমি তোমার রাজাকে বদলাতে চাও, কিন্তু এটাতে আমার কি লাভ হবে? মন্ত্রী জানায় তাহলে আপনি সবকিছুই ডবল ডবল পাবেন, অতিরিক্ত পাবেন। তারপরেই সং একটা লিস্ট বের করে এবং রাজদূতকে ব্ল্যাকমেল করতে থাকে আর ওদের বলে যে রাজরাঁধুনি অনেক দক্ষ, আমি চেষ্টা করব আপনারা 3জনই যেন জেতেন। মন্ত্রী সং চলে যাওয়ার পর রাজদূত তার রাঁধুনিদের বলে ওই লোকটির মধ্যে কোনো ধরনের লয়্যালটি নেই, আসলে ও আমাদের ফাঁদে ফেলতে এসেছে। যেটাতে রাজদূতের প্রধান রাঁধুনি জানায় যে আপনি চিন্তা করবেন না, আমরাই জিতব। তখন রাজদূত বলে ওঠে রাজরাঁধুনি আসলেই অনেক দক্ষতা রয়েছে, তাই কোনো প্রতিযোগিতাকে ছোট করে দেখাটা ঠিক নয়। গঙ্গিল ওদের কথা লুকিয়ে শোনার সময় তাকে ওরা দেখে ফেলে আর তার পেছনে তারা গেলে গঙ্গিল আর একটুর জন্য প্রাণে বেঁচে যায় এবং তারপরে সে সোজা মহারাজার কাছে গিয়ে সবকিছু বলে দেয়। সে রাজাকে জানায় এই 3টি রাঁধুনি কোনো সাধারণ রাঁধুনি নয়, তারা অনেক দক্ষ রাঁধুনি। এদিকে আমরা দেখি সং রাজকুমার যিশুনের সাথে কথা বলছে, যেটাতে আমরা বুঝতে পারি যে সং রাজকুমার যিশুনের হয়ে কাজ করে। সেখানে আরও মন্ত্রীরা রয়েছে যারা যিশুনের পক্ষে ছিল। যিশুন মন্ত্রী সংকে বলে তুমি রাজদূত কে ভালো করে বুঝিয়ে বলেছো তো, সে কি আমাদের হয়ে কাজ করবে? সং জানায় আমি সবকিছু বলেছি, কিন্তু সে অনেক চালাক। তখন আরেকজন বলে ওঠে আমাদের কি ওর সাথে হাত মেলানো উচিত, ও একজন চীনে রাজদূত। রাজকুমার যিশুন বলে আমি আমার রাজ্যের জন্য সবকিছু করতে পারি। এদিকে ইয়োনা লঙ্কাগুলোকে শুকনো করে সেটাকে গুঁড়ো করে সেই গুঁড়োটাকে প্রতিযোগিতায় ব্যবহার করতে চায়। তখনই রান্নাঘরের প্রধান ইয়োনাকে জানায় যে মহারাজ তার সাথে এখনই দেখা করতে চায়। এদিকে মহারাজ বসে বই পড়ছিল। তখনই ইয়োনা জানায় প্রতিযোগিতার জন্য তাকে শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করতে হবে, যার জন্য তাকে বাজারে যেতে হবে। তখনই রাজা জানায় যে সেও তার সাথে যাবে। যেটা শুনে ইয়োনা জিজ্ঞাসা করে রাজারা কি এভাবে প্রাসাদ ছেড়ে চলে যেতে পারে? রাজা বলে তুমি বললে না প্রতিযোগিতার জন্য, তাহলে তো যেতেই হবে। ইয়োনা বলে তাহলে আমি বাইরে আছি, আপনি আসুন। রাজা বলে এই পোশাকে যাওয়া যাবে না। ইয়োনা বলে তার কাছে আর কোনো পোশাক নেই। তখন রাজা তার জন্য অনেক পোশাক নিয়ে আসে আর এক এক করে ইয়োনাকে পরিয়ে ট্রাই করতে থাকে, কিন্তু কোনোটাই তার ভালো লাগে না। পরে একটা ড্রেস ইয়োনাকে দেখে রাজা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে।
তারপরেই রাজা তাকে গেটের বাইরে অপেক্ষা করতে বলে চলে যায়। গেটের বাইরে অপেক্ষা করছে তখন রাজা চলে আসে এবং তারা একসাথে বাজারে যায়। পুরনো যুগের বাজার দেখে ইয়োনা তো অনেক খুশি হয়ে চারিদিক দেখতে থাকে। সে একটি দোকানে গিয়ে ব্রেসলেটের মতো একটি জিনিস দেখে এবং সেটা দেখে বলে যে এটা পুরো মাঙ্গনরূপ বইয়ের ফিতার মতো, কিন্তু অনেক দাম হওয়ার কারণে সে কিছুই কিনে না এবং সোজা চলে যায় মশলাপাতি গুঁড়ো করার দোকানে। সেখানে গিয়ে রাজা ইয়োনাকে কিছু টাকা দেয়। আমি আশেপাশেই আছি এটা বলে ওখান থেকে সে বডিগার্ড নিয়ে চলে যায়। ইয়োনা দোকানদারকে দেখিয়ে দেয় কিভাবে লঙ্কাগুলোকে গুঁড়ো করতে হবে। অন্যদিকে মহারাজ ইয়োনার জন্য জিনিসপত্র কিনছিল। ইয়োনা যেই সমস্ত জিনিসপত্র ধরেছিল সেই সব কিছুই মহারাজা কিনে নেয়। অন্যদিকে ইয়োনা মহারাজার জন্য অপেক্ষা করে, কিন্তু মহারাজা তখনও আসেনি। ওর দেরি হচ্ছে দেখে ইয়োনা বাজারটিকে ঘুরে দেখতে থাকে। তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অন্যদিকে বৃষ্টি শুরু হয়েছে বলে খিলগাম শুকনো করতে দেওয়া লঙ্কাগুলোকে গুঁড়িয়ে রাখে, আর তখনই ওখানে মিয়ংয়ের বাবুর্চি মানে রাঁধুনি চলে আসে। মিয়ংয়ের রাঁধুনি রান্নাঘরে এসে লঙ্কার স্বাদ নিতে থাকে। তখনই খিলগাম জিজ্ঞাসা করে যে তুমি কে? তখনই মিয়ংয়ের রাঁধুনি জানায় যে সে মিয়ংয়ের রাঁধুনি। যেটা শুনে খিলগাম রান্নাঘরের ভেতরে আসে এবং সবাইকে তখনই জানিয়ে দেয়। তখন মিয়ংয়ের রাঁধুনি রান্নাঘরের ভেতরে চলে আসে। সে এখানে এসে তাদের কাজ নিয়ে অপমান করতে থাকে আর নানা ধরনের কথা শোনাতে থাকে, যেটাতে রাঁধুনিদের অপমান বোধ হয়। তখনই মিয়ংয়ের রাঁধুনি বলে ওঠে, চলো তাহলে একটা সবজি কাটার প্রতিযোগিতা করা হোক। আসলে মিয়ংয়ের রাঁধুনি এখানে ইয়োনার সাথে দেখা করতে এসেছিল, কিন্তু ইয়োনা তো এখানে ছিল না। এদিকে মহারাজা দাঁড়িয়ে আছে, কিন্তু ইয়োনা তখনও আসছে না দেখে মহারাজ তার গার্ডকে অন্যদিকে খুঁজতে পাঠায়, কারণ ইয়োনা এখানকার রাস্তাঘাট কিছুই চেনে না। তখনই সামনের দিয়ে ইয়োনা ফুল হাতে করে আসছে, যাকে মহারাজা তো মুগ্ধ হয়ে দেখতে থাকে। ইয়োনাকে বলে, না বলে কোথায় গিয়েছিলে? ইয়োনা বলে, আপনারা আসছিলেন না দেখে একটু ঘুরতে গিয়েছিলাম। হাতের ফুলগুলো দেখিয়ে বলে, এই ফুলগুলো মন ঠান্ডা রাখে। তখন একটা গাড়ি আসতে রাজা ইয়োনাকে নিজের কাছে টেনে নেয়। তখনই ওরা দুজনে একে অপরের দিকে তাকিয়ে দেখতে থাকে। এদিকে হঠাৎ করে রাজা তাকে টেনে আনাতে তার হাত থেকে সব ফুলগুলো নিচে কাদায় পড়ে যায়, যার ফলে ইয়োনা আফসোস করতে থাকে। রাজা বলে, চলো আমি তোমাকে নতুন ফুল কিনে দেব, কিন্তু ইয়োনা মাটিতে পড়ে থাকা ফুলগুলো গুঁড়োতে থাকে। রাজা বলে, আমি মাটির কোনো জিনিসই হাতে নেওয়া পছন্দ করি না। ইয়োনা বলে, এগুলো আমি আপনার জন্য নিয়েছিলাম, যেন রাগ কম হয়, মন শান্ত থাকে। রাজা বলে, তোমার আমার জন্য চিন্তা হয়? তারপরে সে ইয়োনার সাথে বসে সেই কাদার মধ্যে থাকা ফুলগুলোকে গুঁড়োতে থাকে। ইয়োনা তাকে দেখে একদম অবাক হয়ে যায়। তখন রাজা তার কাদা মাখা হাত দিয়ে গালটার কাছ থেকে কিছু সরাতে গেলে কাদাটা ওর গালে লেগে যায়, যেটা দেখে ইয়োনা মুচকি হাসতে থাকে আর ওর গাল থেকে কাদাটি মুছে ফেলে। কিন্তু রাজার গালে আবারও কাদা লেগে গেলে সেটা দেখে ইয়োনা হাসতে গেলে রাজা এবার ইয়োনার গালেই কাদাটি লাগিয়ে দেয়। তারা প্রাসাদে ফিরে এলে ইয়োনা জিজ্ঞাসা করে, রাজার কি এতক্ষণ প্রাসাদের বাইরে থাকা উচিত হবে? তখন রাজা জানায়, জরুরি কাজ থাকলে যেতেই হয়। ইয়োনা বলে, এটা এমন কি আর জরুরি কাজ? রাজা জানায়, প্রতিযোগিতা জেতার জন্য এর থেকে জরুরি আর কি কাজ হতে পারে? রাজা বলে, তোমার গালে কাদা লেগে আছে। ইয়োনা বলে, আপনার গালেও কাদা লেগে আছে, যেটাতে আপনাকে দেখতে বড্ড বিশ্রী লাগছে। রাজা বলে, মহারাজাকে বিশ্রী বলছো? আচ্ছা, এই অপরাধটা তোমার আমি ক্ষমা করলাম, তোমার এই ফুলটা পছন্দ হয়েছে বলে। রাজা তখন ইয়োনাকে সেই প্রজাপতি ব্রেসলেটটি দিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ইয়োনা মনে মনে ভাবতে থাকে, আমি যেটা পছন্দ করেছিলাম সেটা কি উনি দেখেছেন, তাই জন্যে এটা আমার জন্য কিনে এনেছে। এরপরে মহারাজ ভেতরে চলে যায়। তারপরে গার্ড ওকে ওর সমস্ত জিনিসপত্রগুলো দিয়ে দেয়, যেগুলো মহারাজ ইয়োনার জন্য কিনে এনেছিল। ইয়োনা রান্নাঘরে গেলে মিয়ংয়ের রাঁধুনির সাথে তার দেখা হয়ে যায়, যেখানে ইয়োনা ওকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিয়ংয়ের রাঁধুনি জানায়, আজ তুমি বেঁচে গেলে। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ইয়োনা রান্নাঘরে প্রবেশ করে দেখে যে রান্নাঘরের অবস্থা খুব খারাপ হয়ে আছে। এসব কি হয়েছে? সেই সব কিছু জানতে চাইলে খিলগাম তাকে সমস্ত কিছু ব্যাখ্যা করে যে মিয়ংয়ের রাঁধুনি এখানে এসেছিল এবং আমাদের সাথে প্রতিযোগিতা করেছে, যেখানে আমাদের রাঁধুনি খুব বাজেভাবে হেরে গিয়েছে। তখন ইয়োনা সব রাঁধুনিকে নিয়ে প্রমিস করায় যে এভাবে হার মানলে চলবে না, তাদের অবশ্যই জিততে হবে। সবাই বলে যে তারা অবশ্যই জিতবে। এরপরেই আমরা রাজা এবং রাজদূতকে দেখি, যারা দুজনেই নিজেদের ইচ্ছামতো খাবারের নাম লিখে একটি জারের মধ্যে রাখে, যেগুলি প্রতিযোগিতায় ব্যবহার করা হবে। রাজদূত জানায়, যখন সিদ্ধান্ত হয়েই গেছে প্রতিযোগিতা হবে, তাহলে সে তার কর বাড়াতে চায়। 50 জন নারীর পরিবর্তে সে যদি জিতে যায় তাহলে 100 জন নারী তাকে কর হিসেবে দিতে হবে। তখন মহারাজা হেসে বলে ওঠে, তাহলে আমাদেরও শর্ত রয়েছে, যদি আমরা জিতি তাহলে আপনাদের কোনো নারী দেওয়া হবে না, শুধুমাত্র কর দেওয়া হবে। যেটা শুনে রাজদূত রেগে যায়। তখনই মহারাজা বলে ওঠে, কি ব্যাপার, আপনি কি প্রতিযোগিতা করবেন না, নাকি ভয় পেয়ে যাচ্ছেন হেরে যাবেন বলে? মন্ত্রী সং তখন ইশারায় রাজদূতকে রাজি হতে বললে রাজদূত
দেবদূত রাজি হয়ে যায়। মহারাজা তখন বলে ৩ ধরনের খাবার ৩ বার প্রতিযোগিতা করা হবে, এর প্রস্তুতির জন্য ৩ দিন সময় দেওয়া হলো। কিন্তু ইয়োনা তখন ইশারায় ৫ দিন সময় দেখায়, আর ভাগ্য ভালো যে এইবার মহারাজা ইশারাটি বুঝতে পেরে যায় আর বলে যে ৩ দিন নয়, ৩ দিন তো কম হয়ে যায়, তাই জন্যে ৫ দিন সময় দিলাম। তারপর রাঁধুনিরা একে অপরকে সম্মান জানায় এবং সম্মান জানানো হয়ে গেলে সেই মেয়ে রাঁধুনিকে ইয়োনা বলে, তুমি তো গতকাল তোমার ছুরি আমাদের রান্নাঘরে ফেলে এসেছিলে, যাও তোমাকে তোমার ছুরিটি আমি ফেরত দিয়ে এসেছি, তোমাদের টেবিলে আমি ওটা রেখে এসেছি। মেয়েটা ছুটে গিয়ে দেখে যে যেভাবে টেবিলে ছুরি রেখে এসেছে আর তার ছুরিটা একদমই আঁকাবাঁকা করে ফেলেছে। অন্যদিকে ইয়োনা তার প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর এখানেই আমাদের এই এপিসোডটি শেষ হয়ে যায়। সামনে প্রতিযোগিতায় কি কি হতে চলেছে সেই সব কিছু জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।